আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পাকিস্তান এবং তুর্কি। এদের মধ্যে সামরিক কোলাবোরেশন অনেক ঘনিষ্ঠ মাত্রায় পৌঁছে যেতেছে। সাম্প্রতিক সময় অনেকগুলো কোলাবোরেশন হয়েছে ডিফেন্সের দিক থেকে তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে। তো এই কোলাবোরেশন আরও আসলে ভয়ঙ্করভাবে বাড়বে ভবিষ্যতে, এবং তার মাধ্যমে বাংলাদেশও অনেকটা লাভবান হবে। তো সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কী জন্য এরা এত কাছাকাছি আসতেছে, এর কারণ কি, এবং সেখানে ইন্ডিয়ার রোলটা কী হবে, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পাকিস্তান আর এটা হলো তুর্কি। আপনি যদি ম্যাপ দেখেন তাহলে বুঝতে পারবেন যে তুর্কি এবং পাকিস্তানের মধ্যে কোলাবোরেশন হওয়াটা খুব স্বাভাবিক। এই যে মধ্য এশিয়া, এখানে যে কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কার্গিস্তান, এই যে রাষ্ট্রগুলা, এই যে আজারবাইজান, আর্মেনিয়া, তো এদের পুরা কিন্তু কন্ট্রোল তুর্কি এবং পাকিস্তান মিলে করার একটা প্ল্যান করতেছে, চেষ্টা করতেছে। চীন এখানে কিছুটা সাপোর্ট করবে, বাট মোস্ট অফ দ্য কেসেস এরাই মিলে মূলত এই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। এটা বাণিজ্যিকভাবেও যেমন লাভবান হবে, সামরিকভাবেও উভয় দেশ লাভবান হবে, এবং এই কারণে ওরা একে অপরের পাশে থাকে। আর এবং এটাও অনেক দরকার তুর্কির জন্য, পাকিস্তানের জন্য। কেন দরকার? এই যে কাশ্মীর, এই অংশটা ভারতের দখলে আছে বলতে পারেন। কাশ্মীরের একটা অংশ, লাদাখ এবং কাশ্মীরের এই অংশগুলা পাকিস্তান নিজেদের অংশ বলে দাবি করে। অন্যদিকে ভারতও পাকিস্তানের এই অংশটা দাবি করে কাশ্মীরের। তো সেক্ষেত্রে তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট দেয়, অর্থাৎ ইন্ডিয়ার এই অংশটাকে পাকিস্তানের অংশ বলে মনে করে। সে কারণে একটা ন্যাচারালি ভারতের একটা অলমোস্ট এনিমি হয়ে গেছে হলো এই যে তুরস্ক। আর তুরস্ক লাভ হইতেছে কি? এখানে লাভ হইতেছে হলো সমরস্ত্র বিক্রি এবং এই মধ্য এশিয়ার নিয়ন্ত্রণ। সমরস্ত্র বিক্রি দেখেন, ভারত তো পার্টিকুলারলি অনেক দেশ থেকে অস্ত্র ক্রয় করে, কিন্তু পাকিস্তানের পক্ষে অনেক দেশ থেকে অস্ত্র ক্রয় করা সম্ভব না, যেহেতু ওদের জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপ একটু ভিন্ন বর্তমানে। তাই ওয়েস্টার্ন অনেক দেশের অস্ত্র কিনতে পারে না। তো তুর্কি একটা ভালো রিলায়েবল সোর্স হয়ে গেছে অস্ত্র ক্রয়ের জন্য চায়নার পাশাপাশি। তো পাকিস্তান মিলিটারিলি অনেক স্ট্রং একটা কান্ট্রি, আপনারা জানেন। যদি অর্থনৈতিকভাবে অতটা শক্তিশালী না, বাট মিলিটারিলি অনেক স্ট্রং। তো মিলিটারিলি স্ট্রং হওয়ার কারণে কী হয়, অনেক অস্ত্র কেনে। তার একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ওয়েপন কেনাই শুধুমাত্র তুরস্ক থেকে। তো তুরস্ক লাভবান হচ্ছে। ইন্ডিয়া বড় ইকোনমি থাকার পরও তুরস্ক পাকিস্তানের পক্ষে যাচ্ছে, কারণ এখানে বেনিফিট বেশি। পাশাপাশি মধ্য এশিয়ার কন্ট্রোল তারা পাইতেছে। তো এখন ইন্ডিয়া কি করতেছে? ইন্ডিয়া যা করতেছে এর অ্যান্টি একটা অবস্থান নিতেছে। এই দেখেন, এটা হলো গ্রিস। এটা হলো আপনার গ্রিস। তো এই গ্রিসকে আপনার সাপোর্ট দিতেছে বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিয়া, মৌলিক সমর্থন, তারপরে আপনার ভবিষ্যতে সমর্থন দিয়ে সমর্থন দেবে। আর গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী বলছে যে ইন্ডিয়ান নৌবাহিনীকে তারা এই মেডিটেরিয়ান সি, অর্থাৎ ভূমধ্যসাগরে দেখতে চায়। ভূমধ্যসাগরে দেখা মানে কি, ইন্ডিয়ার নৌবাহিনী কী করবে, এখান দিয়ে গলফ অফ এডেন মানে এডেন উপসাগর দিয়ে রেড সি দিয়ে এই যে মিশর, এই মিশরের সুয়েজ খাল দিয়ে প্রবেশ করবে মেডিটেরিয়ান সাগরে, এবং সেখানে সে গ্রিসকে যেমন সাপোর্ট করবে, একইভাবে এখানে আছে ইসরায়েল নৌবাহিনী এখানে সাপোর্ট করবে। তো এইটা ভারত যেহেতু নৌবাহিনীর দিক থেকে গ্লোবালি একটা ভালো এক্সপোজার আছে ওদের, এবং সেই পরিমাণ সক্ষমতাও ভারতীয় নৌবাহিনীর বর্তমানে আছে বলা যায়। ভারতীয় নৌবাহিনীর কাছে ডেস্টর সমতুল্য প্রায় 10 থেকে 12টা যুদ্ধজাহাজ আছে। এছাড়াও আপনার ওদের সাবমেরিন আছে বেশ বড় সংখ্যক, যদিও নিউক্লিয়ার সাবমেরিন নেই, যেগুলো দিয়ে অনেক দূরে মিশন পরিচালনা করা যায় আছে, বাট সেটা পরিমাণে খুবই কম, আসলে ওটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে নাই। তাছাড়া এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। তো ভারতকে এখানে চায়, কিন্তু ভারত এই মুহূর্তে এখানে যে জড়াইতে চাইতেছে না, তবে ভবিষ্যতে অবশ্যই এখানে যাবে এবং ঝামেলা পাকাবে, কারণ ভারতের সাথে ইদানিং গ্রিসের সম্পর্ক অনেক সামরিক পর্যায়ে বাড়তেছে। তো সেক্ষেত্রে এটা একটা কনসার্নের বিষয় তুরস্কের জন্য। তো উভয়ে পাশাপাশি থাকবে। এখন ভবিষ্যতে বড় যুদ্ধ হইতে পারে, কিন্তু যুদ্ধ হইতে পারে না, হবে ভারত এবং পাকিস্তানের মধ্যে। তো যুদ্ধ হলে পাকিস্তান কিন্তু চায়না থেকে অনর্গল সমরাস্ত্র পাবে, এটা হয়তো সমুদ্রপথে পাবে। ভারতীয় নৌবাহিনী এখানে আটকা দিতে পারে, কিন্তু চাইনিজ নৌবাহিনী তো অনেক স্ট্রং, সেক্ষেত্রে ঝামেলা করতে পারবে না। সমুদ্র পথেও পৌঁছাইতে পারবে। আবার স্থলপথ আছে, এখানে সুন্দর সড়ক আছে, পাকিস্তানের সাথে রেল যোগাযোগ আছে পাকিস্তানের সাথে চীনের, তো সেক্ষেত্রে সড়ক পথেও দিতে পারবে।
আর তাছাড়া নতুন অন রোড প্রকল্প চালু হয়েছে, সেই প্রকল্পের আওতায় আপনার এই যে ঘুরে আফগানিস্তান দিয়েও সাপোর্ট করতে পারবে। আফগানিস্তানের সাথে সম্পর্ক পাকিস্তানের খুব একটা ভালো যাইতেছে না ইদানিংয়ে, কিন্তু সেটা এরকম পর্যায়ে না যে এই ধরনের সমর্থন পাবে না, অবশ্যই পাবে। আর না পাইলে আফগানিস্তানেরও আপনার সাপ্লাই চেন পাকিস্তান বন্ধ করে দেবে। দেখতে আফগানিস্তানের দেখেন, ভৌগোলিক সীমা দেখেন, আফগানিস্তান কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তানের বন্দরের উপর ডিপেন্ডেন্ট। ইরানের উপরে কিছুটা ডিপেন্ডেন্স আছে, বাট সেটা কম, কারণ ইরানের ভৌগোলিক অবস্থান যেটা ল্যান্ডস্কেপ একটু অন্যরকম, পাহাড় পর্বতময় কম্পেয়ার টু পাকিস্তান। তো এক্ষেত্রে এখানে সাপোর্ট পাবে। আবার দেখেন তুর্কি থেকে অস্ত্র খুব সহজে আসতে পারবে, তুর্কি দিয়ে অস্ত্র হওয়ার অনেক সুযোগ আছে। স্থলপথে ইরান দিয়ে পাকিস্তানে প্রবেশ করতে পারবে। আবার যদি ইরান যেহেতু ভারতের সাথে একটু মোটামুটি ভালো সম্পর্ক বজায় রাখে, সেক্ষেত্রে বিকল্প পন্থাও আছে। এই যেখান দিয়ে আজারবাইজানে যাবে, আজারবাইজান থেকে বন্দর আছে এখানে, যেগুলো মধ্য এশিয়ার সাথে বাণিজ্য করার ক্ষেত্রে তুর্কি যারা ব্যবহার করে। উজবেকিস্তান, এই উজবেকিস্তান দিয়ে পরবর্তীতে চায়না যে ঘুরে এখান দিয়েও আসতে পারবে, আর আকাশপথেও আসতে পারবে এইভাবে। আবার সমুদ্রপথেও আসার সুযোগ আছে, এখান দিয়ে এসে এখান দিয়ে চলে যাবে। তার কি নৌবাহিনীরও সেই শক্তি আছে, পাকিস্তানের নৌবাহিনীরও যথেষ্ট শক্তিশালী হইতেছে। তো সেক্ষেত্রে উভয় দেশ একটা ভালো পারফরমেন্সে থাকবে। আবার একই কথা কিন্তু প্রযোজ্য যখন যদি ভবিষ্যতে ন্যাটো না থাকে এবং যুদ্ধ হয় গ্রিস এবং তুরস্কের মাঝে, সাইপ্রাস ইস্যুতে হতে পারে, সেটা সীমান্ত ইস্যুতে হতে পারে, এই যে এজিয়ান সাগরে এই দ্বীপপুঞ্জ নিয়ে, তখনই কিন্তু পাকিস্তানও সেম অ্যামাউন্টে সহযোগিতা করতে পারবে একে অপরকে। তো উভয়ে একে অপরের সমরস্ত্র ব্যবহারের উপরে ডিপেন্ডেন্সি বাড়াইতেছে। যদি আমি কয়েকটা নাম উল্লেখ করি, তুরস্ক থেকে পাকিস্তান কী কী কিনছে, আপনার TB2 ড্রোন কিনছে বড় অ্যামাউন্টে, তারপরে আকিঞ্চি ড্রোন কিনছে বড় অ্যামাউন্টে। এছাড়াও আপনার ওদের তুরস্কের বিভিন্ন খুচরা সমরস্ত্র অপারেট করে পাকিস্তান। এছাড়াও অ্যাওয়াক্স এয়ারক্রাফট দুই দেশের মধ্যে কোলাবোরেশন হয়েছে সাম্প্রতিক সময় ক্রয়ের জন্য। এছাড়াও অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের জন্য কোলাবোরেশন হয়েছে ওদের, আপকামিং অ্যাটাক হেলিকপ্টার, এবং আগেরটা অর্ডার দিছিল, সেটা ইঞ্জিনের কারণে সম্ভব হয়নি। এছাড়াও পাকিস্তান কিন্তু তাদের সাবমেরিন আপগ্রেড করছে তুরস্ক থেকে, 2টা আপগ্রেড হয়েছে, আর একটা তৃতীয়টা আপগ্রেড হইতেছে, যেগুলো ফ্রান্সের সাবমেরিন আগস্তা 19B শ্রেণীর সেইগুলা। এছাড়া পাকিস্তান বাবুর ক্লাস আপনার মানে লাইট ফ্রিগেট যুদ্ধজাহাজ ক্রয় করছে তুরস্ক থেকে 4টা, যার 2টা পাকিস্তানে তৈরি হয়েছে আর 2টা তুরস্ক থেকে তৈরি হয়ে আসছে। তো এরকম অনেক সমরস্ত্রই তুরস্ক থেকে কিনতেছে ইদানিং। এছাড়াও শোনা যাইতেছে পাকিস্তান তুরস্কের যে কান ফাইটার আছে সেটাও আপনার জয়েন্টলি ডেভেলপ করবে, অথবা কিছু ক্ষেত্রে নিজস্ব মিসাইল ইনস্টলেশন করবে আর কি, পাকিস্তান নিজেদের মতো মডিফাই করবে বলা হইতেছে। অ্যাট দ্য সেম টাইম চীন থেকেও তারা J-35 কিনবে। তো 2টা প্ল্যাটফর্ম আর কি ইউজ করতে চায় আলাদা আলাদা পাকিস্তান। তো এইটা হলো মেইন রিজন যে পাকিস্তান এবং তুরস্কের কোলাবোরেশনের। এছাড়া আরও রিজন আছে, আপনারা যদি অন্য অন্য ইন্টারেস্ট দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে এটা হলো কাতার, এই কাতারে পাকিস্তানের যেমন ইনফ্লুয়েন্স আছে সামরিকভাবে, একইভাবে তুরস্কেরও সামরিকভাবে অনেক ইনফ্লুয়েন্স আছে। এবং মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তান বলা যায় মোটামুটি $8 বিলিয়ন থেকে $10 বিলিয়ন প্রতি বছরে সামরিক সহযোগিতা পায়। এবং সৌদি আরবে কিন্তু পাকিস্তানে প্রায় 20,000 সৈনিক আছে ওদের নিরাপত্তার জন্য। কাতারে আছে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে, আরব আমিরাত এখানে আছে, কুয়েতে আছে পাকিস্তানের সৈনিক। তো এরকম অনেক দেশই আসলে পাকিস্তানের সৈনিক আছে। জর্ডানের সাথেও পাকিস্তানের সম্পর্ক অনেক ভালো। তো এই সব দেশ থেকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট পায় প্রতি বছর পাকিস্তান, যেটা দিয়ে পাকিস্তানের যে সৈনিক সামরিক বাহিনী সেটা অনেকটাই সাপোর্ট পায়। কারণ পাকিস্তানের ডিফেন্স বাজেট 8 বিলিয়নের মতো, এই 8 বিলিয়ন চলে যায় ওদের 6.5 লাখ সৈনিকের বেতন টেতন এইগুলো মেনটেন্স করতেই। আর এত অস্ত্র কিনে সেটা কিভাবে কেনে? রিজন ইজ সিম্পল, যে এই সব জায়গা থেকে 8-10 বিলিয়ন পায় সেটাতে কেনে। তাছাড়া পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব ব্যবসা আছে এই কারণে। তো ন্যাচারালি মুসলিম 2টা কান্ট্রি ইন্টারেস্টের জায়গা থেকে এক হয়ে গেছে, যে কারণে পাকিস্তান এবং তুরস্কের মাঝে যে বন্ডিং সেটা অনেক ভালো। এবং সেটা ইন্ডিয়ার জন্য খুবই খারাপ, কারণ ভবিষ্যতে যুদ্ধ হলে পাকিস্তান অব্যাহতভাবে তার্কির মতো একটা দেশের সমর্থন পাবে। আর তার্কি কিন্তু ইজ আ ভেরি পাওয়ারফুল নেশন ইন টার্মস অফ ওয়েপন বলেন, ইকোনমি বলেন, সব কিছুতেই মোটামুটি ভালো একটা অবস্থানে আছে। তো
অব্যাহত সমর্থন যেমন চীন থেকে পাবে, তুরস্ক থেকে পাবে। দুইটা সাপ্লাই চেনের জন্য দুইটা মাধ্যম ওর কনফার্ম হয়ে গেছে। অন্য অন্য দেশ থেকে যা পাবে এটা হলো মানে বলার মতো বলা, মানে সামান্য একটু দিয়া যে প্রেজেন্স রাখা যে আমি আছি তোমার পাশে, কিন্তু অনর্গল সমর্থন দেওয়া, অব্যাহতভাবে সমর্থন বজায় রাখা, সেটা দুইটা দেশ থেকে কিন্তু অব্যাহতভাবে পাবেই। অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়ার অবস্থা দেখেন, ইন্ডিয়া কিন্তু অব্যাহতভাবে সমর্থন পাবে আমার কাছে মনে হয় এরকম দেশ খুব কম। টাকার বিনিময়ে রাশিয়া সাপ্লাই অব্যাহত রাখবে ডেফিনেটলি, কিন্তু রাশিয়ার পক্ষে সেটা মানে যুদ্ধ হতো সারা বছর তাদের থাকবে না, সেক্ষেত্রে রাশিয়া থেকে সমর্থন পাবে। আর ইসরায়েল থেকে কিছুটা সমর্থন পেতে পারে, পুরোপুরি না, কিছুটা, কারণ ইসরায়েল অল টাইম বিভিন্ন ওয়ারে থাকে, আর ইসরায়েলের প্রোডাকশন ক্যাপাসিটি অত ভালো না যে লাগাতার সাপ্লাই অব্যাহত রাখবে। তারপরে ভারত সেলফ একটা বড় নেশন এবং ওদের একটা ক্যাপাসিটি আছে, সেক্ষেত্রে এই যুদ্ধ অবস্থাকে চিন্তা করে পাকিস্তান একটা সুবিধাজনক অবস্থানে থাকবে তার্কির কারণে। এখন বাংলাদেশও এর মাধ্যমে কিন্তু লাভবান হবে। দেখেন পাকিস্তান তার্কি এখানে যদি এক হয় মিলিটারিলি বিভিন্ন বিষয়, বাংলাদেশ কিন্তু এখানে একটা এজ পাবে, ওর যে পাওয়ার সেটা পাকিস্তানের দিকে বেশি আরও মুভ করতে হবে পর্যায়ক্রমে, এবং সেটা করতেছে। চায়না বেশি স্ট্রং হইতেছে, তার মানে চায়নার দিকে ওর বেশি শক্তি ব্যয় করা লাগতেছে, এবং ভারত মহাসাগরেও একই অবস্থা, ওদের নৌবাহিনীকে বেশি মুভ করা লাগতেছে। তো বাংলাদেশের দিকে এত নজর দেওয়ার সময় নেই। ভারতের যারা নিরাপত্তা বিশ্লেষক তারা বলে ভারতের যে সরকার বর্তমানে যারা আছে এরা বেশ উন্মাদ হয়ে গেছে, কারণ এমন কোনো পার্শ্ববর্তী দেশ নাই যার সাথে সম্পর্ক খারাপ না হয়েছে। আপনার পাকিস্তানের সাথে আগেই সমস্যা, চীনের সাথেও সমস্যা, তারপরে শ্রীলঙ্কার সাথে সমস্যা, মালদ্বীপ, এখানে এদের সাথে সমস্যা, আলাদা সরকার এবং খুবই বিরোধ। নেপালের সাথে সমস্যা, নেপালের বহুমুখী চাপে আছে। ইভেন দো তাদের যে ভুটান, সেই ভুটানও আপনার বিভিন্ন ইস্যুতে চায়নার সাথে মিলে কোলাবোরেশন করতে চায়, কিন্তু ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স বেশি থাকার কারণে সেটা সম্ভব না। আর ভুটান কোনো দেশের মধ্যে পড়ে না আসলে, যদি ওই কনটেক্সে চিন্তা করি যে পাওয়ারফুল কি কতটা সেই হিসেবে। তো বাংলাদেশের সাথে তো সম্পর্ক মানে সাপে নেউলে, এটা তো বহু বছর থেকে আছে, শুধুমাত্র সরকারের সাথে সম্পর্ক রাখার কারণে, জনগণের সাথে সম্পর্ক না রাখায়। তো ভারত আসলে চারদিক থেকে চাপে পড়ে যেতেছে। তো এই কোলাবোরেশন কিন্তু বাংলাদেশের জন্য একটা ভালো ভূমিকা পালন করবে, কারণ ইদানিং আপনারা খেয়াল করবেন যে তার্কির সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো। বাংলাদেশ তার্কি থেকে আপনার বিভিন্ন অস্ত্র ক্রয় করছে, তার মধ্যে যদি বলি TRG 300, তারপরে 230, এই ধরনের মিসাইল কিন্তু বাংলাদেশ কিনেছে এক রেজিমেন্টের মতো। এছাড়াও তার্কি থেকে TB2 ড্রোন কিনছে, বিভিন্ন অ্যামুনিশন কিনছে বাংলাদেশের F7 ফাইটারের জন্য, এবং বিভিন্ন সার্ভাইলেন্স রাডার, এইসব সমরস্ত্র তার্কি থেকে কিনতেছে বাংলাদেশ। তো এইটুকু বাড়তেছে। এছাড়া এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিচ্ছে অফিসিয়াল তথ্য অনুযায়ী। তো এরকম সমরস্ত্র আগামী দিনে আরও অর্ডার বাড়বে এবং তুর্কির সাথে সম্পর্ক আরও ভালো হবে। ভবিষ্যতে হয়তো তুর্কি থেকে ওয়েপন জাহাজ মানে অস্ত্র জাহাজ ক্রয় করবে, ফ্রিগেট, করভেট, এই সমতুল্য, বা ভবিষ্যতে ইয়াও ক্রয় করতে পারে, যুদ্ধ বিমান কিংবা সাবমেরিনের মতো লেথাল ওয়েপনও বাংলাদেশ কিনতে পারে, এবং সেটা কিনলে আমাদের জন্য কিন্তু অনেক সাপোর্ট আসবে। কারণ ভবিষ্যতে ভারতের সাথে যুদ্ধ হলে আমরা তার্কি থেকে যাতে সমর্থন পাই, অস্ত্র পাই, সেইটা ইনশিওর করবে, অবশ্যই তাকেই করবে, কারণ যেহেতু আমার ও সাপ্লায়ার, সেক্ষেত্রে ওর বাজার ঠিক রাখার চেষ্টা করবে স্বাভাবিকভাবেই। তো এই কানেকশন কিন্তু পাকিস্তান ও বাংলাদেশকে সাপোর্ট দেবে, কারণ ভারতের এগেনিস্টে পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট দেবে, সেটা সাপোর্টটা আমরা পাবো পাকিস্তান থেকেও। তো বহুমুখীভাবে আমরা কিন্তু লাভবান হব। তো যাই হোক, আজকে পাকিস্তান এবং তুর্কির মানে মেইনলি যে কোলাবোরেশনটা, সেটা নিয়ে আলোচনা করলাম, এবং এই কোলাবোরেশন অনেক বাড়বে, কারণ পাকিস্তান কোনো একক দেশের মানে চায়নার উপরে শুধুমাত্র ডিপেন্ডেন্ট থাকতে চায় না, এটার বিকল্প হিসেবে তার্কিকেও তারা বেছে নিচ্ছে। পাশাপাশি ইউরোপের ছোটোখাটো কিছু দেশের সাথেও পাকিস্তানের কোলাবোরেশন ভালোই আছে, যেমন ইটালির সাথে পাকিস্তানের সম্পর্ক অনেক ভালো, ইন টার্মস অফ ডিফেন্স অনেক ভালো সম্পর্ক। কারণ ভারতের সাথে হলো ফ্রান্সের সম্পর্ক ভালো। তো মানে ভারত তো একা সবাইকে খুশি করতে পারবে না, এটা সম্ভব। অস্ত্র ক্রয় করে রাশিয়াকে খুশি করে, ফ্রান্সকে করে, ব্রিটেনের সাথেও ভালো সম্পর্ক, আবার এদিকে ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক ডিফেন্সে, যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক। তো এত দেশকে তো অস্ত্র ক্রয় করে মানে সন্তুষ্ট করা সম্ভব না, যে কারণে ইটালি ইটসেলফ পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো, আর পাকিস্তান ইটালি থেকে বেশ অস্ত্র ক্রয় করে কম বেশি।